দয়া করে এই আওয়ামী লীগ যে স্টাইল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো, আপনি জুলাইয়ের চেতনা বিক্রি করে বাণিজ্য করবেন না বাংলাদেশে। মনে করো বিপদে পড়ো, তোমাদের জন্য কান্দার কিন্তু বাংলাদেশের লোক থাকবে না। সুতরাং বি কেয়ারফুল ভাই। তিনি জেল থেকে বের হওয়ার পরে দেখা হয়েছিল, তিনি আমাকে একদিন পার নখ দেখালেন যে তার নখগুলো তুলে ফেলা হয়েছে। এমনভাবে অত্যাচার করে আমি ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে আসলে মনে হয় যে আমি আর পৃথিবীতে নাই। এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের সাথে আমাদের এই দ্বন্দ্বটা কে লাগাইলো? সরকার লাগিয়েছে। আমান ভাই রিমান্ডের কথা বলতে গিয়ে তার চোখটা দেখলাম ভিজে গেল। যখন আমরা দেখেছি যে 6 জনকে আপনার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, একজন সমন্বয়ককেও তো পায় না রাস্তায় সে নেতৃত্ব দেবে। আপনার ব্যক্তিগত প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনি যখন গ্রেপ্তার হয়েছেন, ডিবি কার্যালয়ে ছিলেন, আপনার উপরে অনেক নির্যাতন হয়েছে। আমি একটু ছোট্ট করে জানতে চাই ওই সময়ের আপনার মানে কষ্টের জায়গাটা যদি একটু দর্শকদের জন্য বলেন, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমরা আসলে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছি। দেখুন, এটা আমি 19 দিন রিমান্ডে ছিলাম একটা না, পল্টন পুলিশ হত্যা মামলা 28 অক্টোবর 2023-এ। এই রাশেদ খান আমরা একই স্পটে ছিলাম, ওই ঘটনার ফুটেজ দেখে আমাকে গ্রেপ্তার করেছিল। এইটা আপনি 19 দিনের নির্মমতা তো আপনি আসলে 1 মিনিটে বলতে পারবেন না, কিন্তু এত কষ্টের বিনিময়েও সবার সম্মিলিত অংশগ্রহণেই সব নিপীড়িত মানুষের সংগ্রামেরই তো হাসিনার বিদায় হয়েছে। সুতরাং আমি সেই কষ্টের স্মৃতিচারণ করতে চাই না। ওইটা আর একদিন অন্য কোনো অনুষ্ঠানে আপনি ডাকবেন, সেখানে স্মৃতিচারণ করব। কিন্তু আমার একটা আহ্বান থাকবে, যারা এই টকশোটা দেখবেন, যে বিশেষ করে এনসিপির ভাইরা যারা আছেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কোন পর্যন্ত বলার অধিকার রাখেন। আপনি কতটুকু বললে আপনি সামাজিক বিশৃঙ্খলা হবে না, সেইটুকু আপনাকে বুঝতে হবে, কতটুকু বলার আপনি অধিকার রাখেন। এবং দয়া করে এই আওয়ামী লীগ যে স্টাইল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো, আপনি জুলাইয়ের চেতনা বিক্রি করে বাণিজ্য করবেন না বাংলাদেশে। এটা আস্তে আস্তে একটা সময় চলে আসবে যখন কিন্তু আপনাদের বিরুদ্ধে যদি মানুষ দাঁড়ায়, আপনাদের জন্য কথা বলার কিন্তু কেউ নেই। হাসিনার ইন্ডিয়া ছিল, আরও অনেক স্টেক হোল্ডার তাদের আছে, কিন্তু তোমরা যদি মনে করো বিপদে পড়ো, তোমাদের জন্য কান্দার কিন্তু বাংলাদেশের লোক থাকবে না। সুতরাং বি কেয়ারফুল ভাই। তোমরা ক্ষতিগ্রস্ত হয় আমরা চাই না, কিন্তু অনুরোধ থাকলো সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন। আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, আপনাকে ধন্যবাদ। রাশেদ খান, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনি যদি একটু কিছু যুক্ত করেন যে আগামীতে এই আমানুল্লাহ আমানরা বা আপনারা যে ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, আপনি নিজে যদি কখনো এমপি হন বা সংসদে যাওয়ার সুযোগ হয়, এই বিষয়গুলো নিয়ে কি ধরনের চিন্তা থাকবে আপনার? দেখেন, আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় অ্যারেস্ট হয়েছিলাম। ওই সময় আমি টানা 15 দিন পুলিশের রিমান্ডে ছিলাম এবং টোটাল 19 দিন, 18 থেকে 19 দিন আমি পুলিশের হেফাজতে, রিমান্ড সহ। তো রিমান্ডে নিয়ে অত্যাচার করে, এটা বাংলাদেশের বাস্তবতা। এটা আওয়ামী লীগের সময়ে যারা রিমান্ডে গিয়েছে প্রত্যেককে অত্যাচার করেছে না, কিন্তু এই বাস্তবতা কি চলমান থাকবে কিনা? আমি আসতেছি। আমান ভাইয়ের সাথে একদিন তিনি জেল থেকে বের হওয়ার পরে দেখা হয়েছিল, তিনি আমাকে একদিন পার নখ দেখালেন যে তার নখগুলো তুলে ফেলা হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ওই সময় আমি নিজে তার পায়ের নখে হাত দিয়ে দেখেছি, আসলে তার নখগুলো ওই সময় মানে কি বলবো, আসলে বিষয়টা আমি নিজে দেখেছি যে তার উপর যে ধরনের অত্যাচার, তিনি জেল থেকে বের হওয়ার পরে একটা জায়গায় তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি তার নিজের পার নখগুলো আমি হাত দিয়ে দেখেছি যে নখগুলো এখনো কাঁচা, তুলে ফেলা অবস্থা। ঠিক একইভাবে আমাকে যখন অ্যারেস্ট করে 18 সালে আমার এডিসি ইশতিয়াক, আমি কিন্তু আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নামে মামলা করেছি। আমার হাতটা বেঁধে আমাকে দেখার সাথে সাথে গালিগালাজ করে মা বাপ তুলে হাতটা দেখার হাতটা বেঁধে এবং আমার এমনভাবে অত্যাচার করে, আমি ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে আসলে মনে হয় যে আমি আর পৃথিবীতে নাই। হাসিনার পুলিশ এতটাই খারাপ ছিল, এতটাই ওদের বলা যায় না, ওরা কোনো পুলিশ না, ওরা ছিল হায়েনা, ওরা ছিল শকুন। তো আমি একজন আমার উপর যে অত্যাচার করেছিল এডিসি ইশতিয়াক আহমেদ ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার নামে মামলাও করেছে। আশা করি তার শাস্তি হবে। তবে এর মূল মাস্টারমাইন্ডকে হাসিনা। আমরা ইনশাল্লাহ, যদি আল্লাহ মহান রাব্বুল আলামিন যদি আমাদের সুযোগটা দেয়, এই বাংলাদেশে আর রিমান্ডে কেউ অত্যাচারের শিকার হবে, কারোর উপর নির্যাতন করা হবে, সেটি হবে না। আমান ভাই যেটি বললেন, হয়তো রাগ ক্ষোভের জায়গা থেকে বললেন এনসিপির ভাইদের উদ্দেশ্যে, আমি বলবো, দেখেন, আমরা সবাই কিন্তু ভাই বন্ধু, একসাথে কিন্তু আমরা লড়াইটা করেছি। তাদের বিপদে, অবশ্যই তারা বিপদে পড়লে আমরাই পাশে দাঁড়াবো। আমান ভাই যাই বলুক না কেন, সেই কিন্তু পাশে দাঁড়াবে। তা আমার প্রশ্ন আছে যে আজকে এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের সাথে আমাদের এই দ্বন্দ্বটা কে লাগাইলো? সরকার লাগিয়েছে। সরকারের কতিপয় উপদেষ্টা নিজেদের ক্ষমতার খায়েশ উদ্ধার করার জন্য
জামাতের কাছে যে বলে যে ভাই ইলেকশনটা একটু পরে চান, আপনি কেন বিএনপির লাইনে কথা বলবেন? এই যে ষড়যন্ত্রকারীরা রয়েছে উপদেষ্টা পরিষদের মধ্যে, এরাই মূলত ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ লাগিয়েছে, এরাই আমাদের অনৈক্য নৈরাজ্য সৃষ্টি করেছে। এই জন্য আমরা বারবার বলছি যে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সংস্কার দরকার। 18 সাল থেকে দেখেন একটি পাটচক্র আছে বাংলাদেশে যারা 1/11 ঘটিয়েছে, অর্থাৎ বাংলাদেশে বিরাজনীতিকরণের সূচনা করেছে, সেই তাদের খপ্পরে পড়েছে এই উপদেষ্টা পরিষদ। এরা আরেকটি বিরাজনীতিকরণ করতে চায়, এরা রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নতুন নতুন দোকান খুলতে চায়। হ্যাঁ, এরা মনে করে যে বিএনপি খারাপ, জামাত খারাপ, গণ অধিকার পরিষদ খারাপ, পুরাতন দল মানেই খারাপ। সুতরাং এই খারাপদের বাদ দিয়ে তারা নতুন ভালোদের আনতে চায়। আরে ভাই, বাংলাদেশে ভালোটাকে আমাকে দেখান তো। সবার ভিতরে কম বেশি ভালো খারাপ আছে, সুতরাং সবাইকে নিয়ে আপনাকে চলতে ভালো হবে। খারাপ নিয়ে আমি আমাদের 30 চলতে সেকেন্ডে হবে। শেষ করি। রাশাদ এই যে আমরা যারা ছিলাম সবাই তো হাসিনার পতন ঘটিয়েছি, ওই সময় কি কোনো ভাই বলেছে যে এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না, তোমরা যারা ভবিষ্যতে স্বৈরাচার হবে আমাদের সাথে আসতে পারবা না? এই কথা বললে কি তাদের আহ্বানে 10 জন যাইতো? যখন আমরা দেখেছি যে 6 জনকে আপনার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, একজন সমন্বয়ককেও তো পায় না এই রাস্তায় সে নেতৃত্ব দেবে, ওই সময় তো ছাত্র অধিকার পরিষদের নেতা বিনিয়ামিন মোল্লানা নেতৃত্ব দিয়েছে, ছাত্র দলের লোকজন যারা নেতারা ছিল তারা নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা জায়গায় স্লোগান উঠেছে তুমি কি আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। আজকে সমন্বয়ক পদের বাহাদুরি করো, আজকে নেতৃত্বের বাহাদুরি করো। প্রত্যেকটা দল সংগঠন সবার ভূমিকা রয়েছে, তাদের দায়িত্ব ছিল আমাদের ভিতরে একতা ধরে রাখা, কিন্তু আজকে আমাদেরকে বিভাজিত করেছে এই উপদেষ্টা পরিষদ তাদের ক্ষমতার খায়েশ পূরণ করার জন্য, এবং তারা আগামীতে ক্ষমতায় যাবে, নতুন দল গঠন করবে, এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমাদের ভিতরে ভেঙে চুরে সম্পর্ক ভেঙে চুরে খান খান করে দিয়েছে। এর দায় তাদেরকে নিতে হবে এবং রাশাদ বিচার খান, কিন্তু হবে। জনগণ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না আমরা এই অনৈক্য ভেঙে একদম অনৈক্য এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্য। একদম আলজাবের যদি এক লাইনে কিছু বলেন আর কি, একদম শেষ পর্যায়ে আমরা অল্প করে। আমান ভাই রিমান্ডের কথা বলতে গিয়ে তার চোখটা দেখলাম ভিজে গেল। তো আসলে এই 5ই আগস্ট পরবর্তী যেই বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে এমন কোনো ব্যক্তি নাই যার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নাই কিন্তু তার ত্যাগ নাই। তো তারা হয়তো বড় জায়গার মানুষ, যার কারণে তাদের ত্যাগের পরিমাণটাও একটু বেশি। তো আমি সর্বশেষ যেই কথাটা বলে আসলে শেষ করতে চাই যে আসলে আমরা বর্তমানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে এমন একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আসলে আমরা কেউ জানছি না যে কে কার শত্রু বা কে কীভাবে এই কাজগুলো করছে, কিন্তু আমরা প্রত্যেকের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছি। যেমন আমরা বিষোদ্গার করতে গিয়ে দীর্ঘদিন ধরে গুম থাকা এবং ভারতে বন্দী থাকা সালাউদ্দিন আহমেদকেও ছাড়ছি না, আবার গোলাম আজমের ছেলে আজমি যে দীর্ঘদিন গুম ছিল তাকেও আমরা ছাড়ছি না। তো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আমাদেরকে বের হয়ে আসতে হবে জাতির কল্যাণের স্বার্থে, এবং বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সেটা হচ্ছে যেই দায়িত্ব আপনার না, যেটা দীর্ঘদিন ধরে আর কি সংস্কারটা করতে হবে, সেই দায়িত্ব দয়া করে নিয়েন না।